হ্যাঁ, তাহলে এর আগের দিন আমাদের কোন পর্যন্ত পড়া হয়েছিল? এর আগের দিন পড়া হয়েছিল গ্রুপ ডিসপ্লেসমেন্ট পর্যন্ত পড়া হয়েছিল। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হলো নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন। দেখো, সংযোজন কথাটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে যুক্ত হয়ে যাচ্ছে। সংযোজন কথাটা থেকে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যুক্ত হচ্ছে। কী যুক্ত হয়? এখানে ছোট ছোট নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে, ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করবে। বড় নিউক্লিয়াস গঠন করে, বড় নিউক্লিয়াস গঠন করবে। ছোট নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করবে। আর এই বড় নিউক্লিয়াস গঠনের জন্য দরকার, বড় নিউক্লিয়াস গঠনের জন্য অত্যন্ত উচ্চ চাপ, খুব বেশি তাপ দরকার, খুব বেশি তাপ দরকার। ঠিক আছে, তাহলে ছোট নিউক্লিয়াস থেকে একটা ছোট নিউক্লিয়াসগুলো ভেঙে যখন একটা বড় নিউক্লিয়াস গঠন হবে তখন কি দরকার? খুব উচ্চ চাপ দরকার, উচ্চ তাপ দরকার। ঠিক আছে, এটা কী হবে? এটা নিউক্লিয় সংযোজন একটি অনিয়ন্ত্রিত বিক্রিয়া, মানে আনকন্ট্রোল বিক্রিয়া, আনকন্ট্রোল বা অনিয়ন্ত্রিত বিক্রিয়া, মানে একে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না, অনিয়ন্ত্রিত বিক্রিয়া, অনিয়ন্ত্রিত। এই জন্য এটা কোনো একটা ভালো কাজে একে ব্যবহার করা যায় না, এই জন্য একে কোনো একটা ভালো কাজে ব্যবহার করা যায় না। তাহলে নিউক্লিয় সংযোজন, এখন প্রশ্ন আসতে পারে নিউক্লিয় সংযোজন কোথায় দেখা যায়? নিউক্লিয় সংযোজন দেখা যায় মূলত দেখা যায় সূর্যে। এর জন্য প্রশ্ন আসে যে নিউক্লিয় সংযোজন কোথায় দেখা যায় বা নিউক্লিয় সংযোজনের উদাহরণ দাও। নিউক্লিয় সংযোজনের উদাহরণ হয়ে যাবে সূর্য, বা সূর্যের বিপুল শক্তির উৎস কী? সূর্যের বিপুল শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। আর কোথায় দেখা যায়? আর দেখা যায় হাইড্রোজেন বোমে দেখা যায়, যেহেতু এটাকে অনিয়ন্ত্রিত বিক্রিয়া, তার জন্য এটা আমরা কোনো শান্তিপূর্ণ কাজে বা উন্নয়নমূলক কাজে এটা আমরা ব্যবহার করতেই পারি না। এর জন্য আমরা এটাকে কোনো শান্তিপূর্ণ বা উন্নয়নমূলক কাজে এইটাকে ব্যবহার করা যায় না। তবে হাইড্রোজেন বোম যে রয়েছে এটা হাইড্রোজেন বোম এর যে শক্তি, এর যে প্রাথমিক ক্ষয়ক্ষতি অত্যন্ত বেশি, প্রাথমিক ক্ষয়ক্ষতি খুব বেশি, পরিমাণ খুব বেশি। কিন্তু এই যে ডিস্ট্রয় করে, ধ্বংসাত্মক বিক্রিয়া, এটা কি সাময়িক কিছু সময়ের জন্য, মানে একটা বোম পড়লো তারপরে কিছুক্ষণ পরে এটা সাময়িক যা ক্ষতি করার তৎক্ষণাৎ করে দেবে। কিন্তু আবার বোম যখন এর প্রভাব চলে গেলো তখন আমরা সেই জিনিসটা আবার পুনরায় বানিয়ে নিতে পারবো। যেমন অ্যাটম বোমের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো অ্যাটম বোমে যেমন একটা অ্যাটম বোম যেখানে পড়বে এর যে বিক্রিয়াটা থাকে, মানে ক্ষয়ক্ষতির যে প্রভাব থাকে দীর্ঘকালীন থাকে। যেমন 1945 সালে পারমাণবিক বোম পড়েছিল কোথায়? জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে, কিন্তু আজও তার প্রভাব রয়েছে। বা ইউক্রেনের চেরনোবিল বলে যে শহরটা রয়েছে, 1986 সালে সেখানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু আজও সেখানে রেডিয়েশন দেখা যায়। ঠিক আছে, ওখানে একটা চেরনোবিলে প্রিপেড একটা শহর ছিল, সেই শহরটা পুরোটাই ধ্বংস হয়ে আছে। এখনও সেখানে যে বিল্ডিং অট্টালিকাগুলো রয়েছে সেগুলো রেডিয়েটেড সম্পূর্ণ। আজও সেখানে বিজ্ঞানীরা যায় যখন পিপি কিট পরে যায়। এই কারণে ঠিক আছে, হাইড্রোজেন বোমে এই জন্য বলা হয় এর প্রাথমিক ক্ষয়ক্ষতিটা অত্যন্ত বেশি হলে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা অস্থায়ী, বেশি দিনের জন্য হয় না, এই ক্ষয়ক্ষতির পরিমাণটা অস্থায়ী। এর জন্য ভারত সরকার বুদ্ধি করে হাইড্রোজেন বোম বানায়নি, যা বানিয়েছে পারমাণবিক বোমই বানিয়েছে বা অ্যাটম বোমই বানিয়েছে। আর এটা কী ধরনের বিক্রিয়া? এটা হলো শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন। কী ধরনের বিক্রিয়া ঘটে এখানে? চেন রিয়াকশন মানে শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া অর্থাৎ
একটা নিউট্রন আছে মনে করো, একটা নিউট্রন, এখান থেকে একটা এখানে তেজস্ক্রিয় একটা কোনো মৌল ইউরেনিয়াম রাখলাম, এটাকে থেকে হলে এটাকে যদি যখন এটাকে কী করা হবে উচ্চ তাপে ফাটানো হবে তখন এখান থেকে নিউট্রন বেরাবে, নিউট্রন বেরোলো, এখান থেকে নিউট্রন বেরোলো, এখান থেকে নিউট্রন বেরোলো, এখান থেকে আবার কি বেরোতে থাকবে নিউট্রন বেরোতে থাকবে, এখানে একটা থেকে অনেকগুলো নিউট্রন, মানে একটা থেকে আরেক অন্যান্য নিউট্রন সৃষ্টি হতে থাকবে। এটা হয়ে যাবে কি চেন বিক্রিয়া, এই জন্য এটাকে বলে চেন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, হাইড্রোজেন বোমের প্রাথমিক মনে রাখবে, হাইড্রোজেন বোমের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি হলেও এই ক্ষয়ক্ষতি সুদীর্ঘকাল যাবৎ থাকে না, যেমনটা থাকে পারমাণবিক বোমের ক্ষেত্রে, পারমাণবিক বোমের ক্ষেত্রে। ঠিক আছে, যেমনটা থাকে পারমাণবিক। এটা কী ধরনের বিক্রিয়া? এটি একটি অনিয়ন্ত্রিত বিক্রিয়া, এটি একটি অনিয়ন্ত্রিত বিক্রিয়া। এই জন্য একে কী করা যায় না, একে কোনো শান্তিপূর্ণ বা উন্নয়নমূলক কাজে একে ব্যবহার করা যায় না। ঠিক আছে, উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যায় না। নিউক্লিয় সংযোজন কোথায় দেখা যায়? মূলত সূর্যে দেখা যায়, বা সূর্যের বিপুল শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। সূর্যের বিপুল শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। কী ধরনের বিক্রিয়া এটি? এটি শৃঙ্খল বিক্রিয়া। ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। কোথাও যদি হাইড্রোজেন বোম পড়ে তাহলে ওখানে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে যায়, কিন্তু আগেই বললাম বেশি দিন এই ক্ষতির পরিমাণটা থাকে না। আজকে ইউক্রেনের যে বোমগুলো পড়ছে, যেটাতে আজকে ইউক্রেনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এই ক্ষয়ক্ষতি যখন যুদ্ধ থেমে যাবে এটা কি হয়ে যাবে? এটা কি আবার তারা কিন্তু এটা পুনর্নির্মাণ করে নিতে হবে। যা ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো তাদের একটু বেশি খরচ পড়বে, ঠিক আছে, অনেক ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে, কিন্তু সেটা কি হয়েছে? সেটা কি আবার পুনরায় ঠিক করা যাবে। কিন্তু যদি পারমাণবিক বোম কোথাও পড়ে বা অ্যাটম বোম কোথায় পড়ে তাহলে সেটা সহজে আর ঠিক করা যায় না, কারণ পারমাণবিক বোম কি এক প্রকারের দূষণ। প্রাথমিক একটু ক্ষতি হয়, কিন্তু ক্ষতির পরিমাণ আরও যত দিন যায় তত আরও কী থাকে? বাড়তে থাকে ক্ষতির পরিমাণ। ঠিক আছে, এই হলো তো আমাদের কি নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, খেয়াল রাখবে এটুকু। আরেকটা কথা যেটা ছিল, হাইড্রোজেন বোম কে প্রথম আবিষ্কার করে? হাইড্রোজেন বোম প্রথম আবিষ্কার করে টেলর বা জন টেলর, বা টেলর বললেও চলবে, জন টেলর বা শুধু টেলর বললেও। হাইড্রোজেন বোম কে প্রথম আবিষ্কার করে? জন টেলর। ঠিক আছে, এতটুকু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা বুঝবো নিউক্লিয় বিভাজনটা করবো এরপরে। এর আগে আমরা করলাম নিউক্লিয় সংযোজন, এবার করব নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় সংযোজনে যা ঘটনা ঘটেছিল নিউক্লিয় বিভাজনে ঠিক উল্টো ঘটনা ঘটবে। নিউক্লিয় সংযোজন মাত্র যুক্ত হওয়া, নিউক্লিয় সংযোজনে কী হয়েছিল? ছোট ছোট নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয়ে বড় একটা নিউক্লিয়াস ঘটেছিল। আর এখানে বিভাজন মানে কি? ভাগ হয়ে যাওয়া। অর্থাৎ এখানে কি ঘটবে? এখানে ঘটবে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, আর এটাও কি ধরনের? নিউক্লিয় সংযোজনের মতো এটাও একটি চেন রিঅ্যাকশন, অর্থাৎ শৃঙ্খল বিক্রিয়া। जब নিউক্লিয় সংযোজনকে যেমন কি ছিল? আনকন্ট্রোল ছিল, অর্থাৎ সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, অর্থাৎ তার জন্য নিউক্লিয় সংযোজনের ফলে কি? নিউক্লিয় সংযোজন কোনো মানুষের কি উন্নয়নমূলক কাজে নিউক্লিয় সংযোজনকে ব্যবহার করা যেত না। কিন্তু নিউক্লিয় বিভাজনকে একে কি কন্ট্রোলও করা যায়, আবার এটা আনকন্ট্রোলও হয়, কন্ট্রোলও হয়, নিয়ন্ত্রিত হয়, অনিয়ন্ত্রিত হয়। যখন এটা অনিয়ন্ত্রিত থাকবে, আনকন্ট্রোল থাকবে, অনিয়ন্ত্রিত যখন অনিয়ন্ত্রিত থাকবে তখন কী হয়ে যাবে? এটা কিসে পরিণত হবে? অনিয়ন্ত্রিত যখন হয়ে যাবে, নিউক্লিয় বিভাজন যখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে তখন এটা কিসে? এটা অ্যাটম বোমে পরিণত হবে, অ্যাটম বোমে পরিণত হয়ে যাবে। আর নিয়ন্ত্রণ যদি থাকে এর উপরে, তাহলে আর এটা কী হয়ে যাবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কী হয়ে যাবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
তোমাদের মধ্যে কে কে বলতে পারবে, তোমাদের মধ্যে কে কে বলতে পারবে ভারতের কোথায় কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম? এর আগেও পড়ানো হয়েছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম ভারতে কোথায় অবস্থিত? রাজস্থানের কোটাতে অবস্থিত। রাজস্থানের কোটাতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাজস্থানের কোটাতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। এই যে অ্যাটম বোম যে আবিষ্কার করে, এই অ্যাটম বোম আবিষ্কার অটোহান নামক এক বিজ্ঞানী পারমাণবিক বোম আবিষ্কার করে। পারমাণবিক বোম বা অ্যাটম বোম সর্বপ্রথম ফেলা হয়েছিল কোথায়? জাপানে। পারমাণবিক বোম সর্বপ্রথম ফেলা হয়েছিল জাপানে। জাপানের কোন দুটো শহরে? জাপানের কোন দুটি শহরে? জাপানের হিরোশিমা ও নাগাসাকি। জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুটো শহরে পারমাণবিক বোম ফেলা হয়েছিল। জাপানের কোন কোন শহরে? একটা হলো হিরোশিমা ও নাগাসাকি। হিরোশিমা ও নাগাসাকি এই দুটো শহরে পারমাণবিক বোম ফেলা হয়েছিল। হিরোশিমাতে যে পারমাণবিক বোম ফেলা হয়েছিল কত তারিখে ফেলা হয়েছিল? এটা ফেলা হয়েছিল 6ই আগস্ট 1945 সালে। আর নাগাসাকিতে যে পরমাণু বোম ফেলা হয়েছিল সেটা ঠিক তার 3 দিনের পরে 9 আগস্ট 1945 খ্রিস্টাব্দে। 9 আগস্ট 1945 খ্রিস্টাব্দে হিরোশিমাতে যে পরমাণু বোমটা ফেলা হয়েছিল তার নাম হিরোশিমাতে যে পরমাণু বোম ফেলা হয়েছিল তার না একটা কোড নেম ছিল। তার কোড নেমটা ছিল লিটল বয়। তার কোড নাম ছিল লিটল বয়। আর নাগাসাকিতে যে পরমাণু বোমটা ফেলা হয়েছিল তার নাম কি? তার নাম ছিল ফ্যাটম্যান। নাগাসাকিতে যে পরমাণু বোম ফেলা হয়েছিল তার নাম ফ্যাটম্যান। ঠিক আছে। আর এখানে যে পারমাণবিক বোমটা ফেলা হয়েছিল কী দিয়ে তৈরি হয়েছিল? হিরোশিমায় যে পারমাণবিক বোমটা ফেলা হয়েছিল তা তৈরি করা হয়েছিল ইউরেনিয়াম দিয়ে। ইউরেনিয়াম দিয়ে। আর নাগাসাকিতে যে পরমাণু বোম ফেলা হয়েছিল 9 আগস্ট 1945 সালে ফ্যাটম্যান নামে, সেটা তৈরি হয়েছিল পোলোনিয়াম দিয়ে। এগুলো খেয়াল রাখবে নামগুলো। পোলোনিয়াম সবগুলোই কি তেজস্ক্রিয় পদার্থ। পদার্থ কখন তেজস্ক্রিয় পরিণত হয় এর আগের দিনই বুঝিয়েছিলাম, এর আগের দিন বোঝানো হয়েছিল। ঠিক আছে। তার গ্রুপ ডিসপ্লেসমেন্টও সম্পূর্ণই বোঝানো হয়ে গেছিলো। ঠিক আছে। তাহলে জাপানের কোন কোন শহরে দুটি পরমাণু বোম ফেলা হয়েছিল? জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে। হিরোশিমা যেতে ফেলা হয়েছিল কত তারিখে? 6 আগস্ট 1945। আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল কত তারিখে? 9 আগস্ট 1945। হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল তার কোড নেম কী ছিল? লিটল বয়। আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল সেটার কোড নেম কী ছিল? সেটার নাম কী ছিল? ফ্যাটম্যান, তাই তো। আর লিটল বয় কী দিয়ে তৈরি হয়েছিল? কী দিয়ে বলতে, কোন তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি হয়েছিল? আর নাগাসাকিতে যে পরমাণু বোমটা ফেলা হয়েছিল তার কোড নেম কী ছিল? ফ্যাটম্যান। আর ফ্যাটম্যান কোন তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি? পোলোনিয়াম দিয়ে তৈরি। আগে বললাম যে হাইড্রোজেন বোম যতটা ক্ষয়ক্ষতি করবে প্রাথমিক অবস্থায় অ্যাটম বোম বা পারমাণবিক বোম ততটা ক্ষয়ক্ষতি পড়বে না। যদি সাপোজ ধরা এখানে কি হয়েছে, একটা অ্যাটম বোম পড়েছে, এখানে এখনো অ্যাটম বোম ফেলা হলো। ঠিক আছে। খুব বেশি হলে প্রাথমিক অবস্থায় যা ক্ষতি হতে, খুব বেশি হলে 5 কিমি পর্যন্ত প্রাথমিক ক্ষয়ক্ষতি হবে। 5 বর্গ কিমি জায়গা পর্যন্ত প্রাথমিক ক্ষয়ক্ষতি হবে। ঠিক আছে। প্রথম দিন 5 কিলোমিটার জায়গা পর্যন্ত ক্ষয়ক্ষতি, কিন্তু তার ক্ষতির প্রভাব শুরু হবে তার 1 দিন বা 2 দিন বা 3 দিন পর থেকে। ক্ষতির অরিজিনাল প্রভাবটা পড়বে 2-3 দিন পর থেকে। ঠিক আছে। 2-3 দিন পর থেকে। ঠিক আছে। যেমন প্রাথমিক এখান থেকে কী বেরোবে? এখান থেকে বেরোবে তোমার গামা রশ্মি বেরোবে।
ঠিক আছে। গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। গামার নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসে বোঝানো হয়েছে গামা রশ্মির ভেদন ক্ষমতা, কোন রশ্মি বেরোবে বললাম? গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। যেখান থেকে যাবে একদম ছিদ্র করে ফুটো করে দিয়ে বেরিয়ে যাবে। কোনো মানুষের এই দিক দিয়ে যা গামা রশ্মি গেলে পেছন দিয়ে ফুটা করে দিয়ে বেরিয়ে যাবে। এর পেছন বেরোবে, এর পেছন বেরোবে এক্স রশ্মি, এর পেছন বেরোবে এক্স রশ্মি বেরোবে। তাও কত রন্টজেনের? এটা বেরোবে এক্স রশ্মি বেরোবে 200 রন্টজেন। তো রন্টজেনকে অনেকের মধ্যে কনফিউশন থাকতে হবে, রন্টজেনটা আবার কি? রন্টজেন হলো এক্স রশ্মি পরিমাপক একক। ঠিক আছে, আমরা যে এক্স রে করি সেটার থেকে কত রন্টজেন? 6 রন্টজেনের থাকে। সেখান থেকে আর কিন্তু পরমাণু বোম পড়লে সেখান থেকে 200 রন্টজেনের পার কী বেরোবে? এক্স রশ্মি বেরোবে। আর তাপমাত্রা, আর এর সাথে তাপমাত্রা বেরোবে, তাপমাত্রা বেড়ে চলে যাবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জায়গায় তাপমাত্রা বেরিয়ে যাবে কত? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। জলই ফোটে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কিন্তু এই জায়গায় যে তাপমাত্রা বেরিয়ে যাবে কত? তাপমাত্রা 300 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা গরম জল যদি কেউ গায়ে ফেলে দেওয়া হয় তাতে তার গায়ের চামড়া পুড়ে যাবে। সেখানকার তাপমাত্রা যদি কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়? 300 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে তাতে বাঁচা প্রায় অসম্ভব হয়ে যাবে। ধরে নিলাম তোমরা কোনোভাবে বেঁচে গেলে, কোনো একটা টাচিরের পেছনে চলে গেলে, সে তাপমাত্রার কাছে দেখে গেলো বেঁচে গেলো। কিন্তু তারপরে কি আছে? গামা রশ্মি আছে। গামা রশ্মি যেখানে যাবে ও প্রাচীরকে, যে অট্টালিকাতে আশ্রয় নেবে বা কোনো জায়গায়, সেই জায়গাটায় কী হবে? কী হয়ে যাবে? রেডিয়েটেড বা প্রদূষিত বা দূষিত হয়ে যাবে। আর গামা রশ্মি যে দিদিকে আগে কি বললাম? ভেদ করে বেরিয়ে যাবে। তারপরে এক্স রশ্মি আছে, এও সব কিছু গলা টলা, হৃৎপিণ্ড ফুসফুস সব কিছু করে কী দিব? গলে দিবে। ঠিক এর সাথে আরেকটা দিয়ে আসবে শক ওয়েভ। এর সাথে কে আসবে? শক ওয়েভ আসবে। শক ওয়েভ কী করবে? শব্দতে পড়িয়েছিলাম শক ওয়েভ, ভালো করে খেয়াল করে দেখো তোমরা, শব্দতে শক ওয়েভ পড়ানো হয়েছে। ঠিক আছে, শক ওয়েভ পড়ানো হয়েছে। শক ওয়েভ কী করবে? যে অট্টালিকা আছে, বড় বড় বিল্ডিংয়ে, সব কী করে দেবে? কী হয়ে যাবে? ভেঙে দিবে। অর্থাৎ কী হবে? সুপারসনিক বুম তৈরি হবে। ঠিক আছে, সুপারসনিক বুম তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের রাজস্থানের কোটাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পুরা কোটা শহরটাকে ধ্বংস করার জন্য ওই পারমাণবিক কেন্দ্রে যদি কোনো রকমভাবে বিস্ফোরণ ঘটে যায় তাহলে কী হবে? কোটা শহর পুরোটাই ধ্বংস হয়ে যাবে। যেমন চেরনোবিলে হয়েছিল। ঠিক আছে, আস্তে আস্তে কী হবে? প্রাথমিক অবস্থা 20 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জায়গা কী হবে? ক্ষয় করতে হবে। আস্তে আস্তে এর প্রভাব কি বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, মনে করো 20 কিলোমিটার, যেখানে পারমাণবিক বোম পড়লো তার থেকে 20 কিলোমিটার দূরে কোনো ব্যক্তি আছে, তার তেমন কোনো প্রভাব পড়বে না। তাকে জাস্ট কি পটাশিয়াম আয়োডাইডের ট্যাবলেট খাইয়ে দিতে হবে। তাহলে কী হবে? এই যে প্রভাবগুলো, এদের প্রভাব অত্যন্ত কম পড়বে। আস্তে আস্তে কী হবে? আর এই যে প্রদূষণ বা দূষণটা থাকে, এটা দীর্ঘদিন পর্যন্ত থাকে। সবার বাঁচার সবথেকে ভালো উপায় কি? কোনো একটা জায়গা, কোনো মাটির নিচে বা কোনো একটা আন্ডারগ্রাউন্ডের জায়গায় যেখানে লুকোনো যায়, সেখানে কী করতে হবে? কোনো কাপড় চাপড় নিয়ে, মোটা কিছু কাঁথা কম্বল গায়ে দিয়ে চুপ করে ঢুকে থাকতে হবে। আর কিছু খাওয়া যাবে না, ঠিক আছে? কারণ কি? সেই জায়গায় সব কিছুর কী হয়েছে? দূষিত হয়ে গেছে। সব কিছুই কী হয়েছে? দূষিত হয়ে, কোনো জিনিস খাওয়া যাবে না। কিছুদিন পর ত্রাণ কাজে, অর্থাৎ সেনাবাহিনী বা যেই হোক ত্রাণ কাজে, উদ্ধার কাজের কিছু লোক আসবে, তারা রীতিমতো প্রোটেকশন নিয়ে আসবে। তার যেমন পিপি কিট, বিশেষ ধরনের পিপি কিট পরা যায়, যে পিপি কিটের উপরে এক্স রশ্মি বা গামা রশ্মির কোনো প্রভাব পড়ে না। এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। কিন্তু ওই সময় যে কদিন তুমি লুকিয়ে থাকবে ততদিন কিছু খাওয়া যাবে না। কারণ কি খাবে? সব কিছু, মাছ মাংস ফল মূল যা থাকবে ওই এলাকার মধ্যে। ইভেন তুমি যে বিল্ডিংয়েও থাকবে সেটাও কি হয়ে যাবে? দূষিত হয়ে যাবে। সেই বিল্ডিংটাও দূষিত হয়ে যাবে। সবথেকে ভালো একটা প্রাকৃতিক উপায় আছে এর থেকে বাঁচার, পেঁয়াজ। এর থেকে বাঁচার একটা উল্লেখযোগ্য উপায় হলো পেঁয়াজ। যদি কোনো পেঁয়াজের গোডাউনে লুকিয়ে রাখা যায় তাহলে কী হবে? তোমরা অনেকটাই বাঁচা যায়। পেঁয়াজের মধ্যে এই রেডিয়েশনটাকে শোষণ করে নেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি থাকে। শোষণ করে নেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি থাকে। ঠিক আছে, বুঝছো? তাহলে বুঝছো এবার? বোঝা গেছে।
এইবার পড়বো আমরা, যাই হোক হাইড্রোজেন বোম হলো প্রথমে, তারপরে কী হলো অ্যাটম বোম হলো। এইবার আমরা পড়বো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয় চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কথাটা লিখলাম না, জাস্ট আমি বিদ্যুৎ কেন্দ্র কথাটা লিখে দিলাম। এক্স্যাক্টলি হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কী করা হয় আগে এটা জানতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগে কিভাবে বানানো হয় সেটা দেখো। আগে প্রথমে একটা কংক্রিটের বড় ওয়াল তৈরি করা, কংক্রিটের বড় ওয়াল এরকম ডোম তৈরি করা হয়। আর এখানে কোনো একটা কী বললাম, এখানে কি হয়, এইটা তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ধরে নাও ইউরেনিয়ামই এখানে জ্বালানি হিসাবে ব্যবহার করবে, ইউরেনিয়ামে জ্বালানি হিসাবে ব্যবহার করা হলো। আর এখান থেকে কী বেরোবে, এখান থেকে কী বেরোবে, এখান থেকে অনবরত কী বেরোবে, নিউট্রন কণা বেরোতে থাকবে, এখান থেকে নিউট্রন কণা বেরোবে, এটা থেকে বেরোলো এটা থেকে নিউট্রন বেরোবে, এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোতে থাকবে, আবার এগুলো থেকে নিউট্রন কণা ক্রমাগত বাড়তে থাকবে, ক্রমাগত নিউট্রন সংখ্যা বাড়তে থাকবে। এই কারণে এটাকে কী বলে, চেইন রিয়াকশন বলা হয়, চেইন বা শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। এগুলো থেকে আবার বাড়তে থাকবে, ঠিক আছে। আর এটা যদি এক সময় বাড়তে বাড়তে গিয়ে এটা কী হয়ে যাবে, ফেটে যেতে হবে। এটা পুরোটা যে একটা কংক্রিটের ওয়াল তৈরি করা হয়, অত্যন্ত মোটা, মোটামুটি 6 ফিটের মতো চওড়া একটা ওয়াল তৈরি হয়। আমাদের 6 ফিটের মতো চওড়া একটা কি ওয়াল তৈরি, কংক্রিটের ওয়াল। কংক্রিট বলতে সিমেন্টের ওয়াল তৈরি করা, সিমেন্টের ওয়াল তৈরি করা হয় এদিক দিয়ে, বাইরের দিয়ে ডোম আকৃতির থাকে, ঠিক আছে, যাতে এই নিউট্রনগুলো কী করে, নিউট্রনের গতিকে কি রোধ করা যায়, ঠিক আছে। যদি পাতলা এটা করা হতো, চিকন বা পাতলা করা হতো, তাহলে এদের গতিবেগ এত বেশি থাকে যে এই কংক্রিটের ওয়াল ভেঙে দিয়ে বেরিয়ে যেত, কংক্রিটের ওয়াল ভেঙে দিয়ে বেরিয়ে যেত। তাহলে আমরা দেখতে পারি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সুরক্ষার জন্য কি ব্যবহার করছি, সুরক্ষার জন্য কি ব্যবহার করা হচ্ছে, সুরক্ষার জন্য ব্যবহার করা কংক্রিট ওয়াল, কংক্রিট ওয়াল ব্যবহার করা হয়, কংক্রিট ওয়াল ব্যবহার করা হয় সুরক্ষার জন্য। সুরক্ষার জন্য তাহলে কি ব্যবহার করা হয়, কংক্রিট ওয়াল ব্যবহার করা হয়, কংক্রিট ওয়াল ব্যবহার করা হয়। আর জ্বালানি হিসেবে কি ব্যবহার করব বললাম, জ্বালানি হিসেবে ব্যবহার করবো, এটা কি বললাম, জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় বললাম, ইউরেনিয়াম ব্যবহার করা হয়, জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ইউরেনিয়াম ব্যবহার করা। তবে বিজ্ঞানীরা বর্তমান দিনে থোরিয়ামকেও জ্বালানি হিসাবে ব্যবহার করার কথা ভাবছে, থোরিয়ামকেও জ্বালানি হিসাবে ব্যবহার করার কথা ভাবছে। কিন্তু বিজ্ঞানীরা এই থোরিয়ামকে নিয়ে বেশি রিসার্চই করে না, যাবতীয় সব কিছু কিসের, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে ব্যবহার করা হয়। এই জায়গাটা শুনো ভালো করে, ঠিক আছে, কাকে, থোরিয়ামকে, ভালো করে শুনবে এই জায়গাটায়, থোরিয়ামকে নিয়ে বিজ্ঞানীরা রিসার্চই করে না, যে থোরিয়াম থেকে কি পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা যায়, কি যাবে না। এক্স্যাক্টলি দেখো, আমেরিকা বা ইউরোপের যে দেশগুলি রয়েছে তারা বিজ্ঞানের দিক থেকে বা টেকনোলজির দিক থেকে অত্যন্ত উন্নত। আর এই দুটো মহাদেশে আমেরিকা আর ইউরোপ, এই দুটো মহাদেশে সহজভাবে বা ইজিলি ইউরেনিয়াম পাওয়া যায়। এই কারণে ওরা ইউরেনিয়াম থেকে কি বিদ্যুৎ তৈরি করে, পারমাণবিক বিদ্যুৎ তৈরি করে, ঠিক আছে। আর থোরিয়াম নিয়ে তারা বেশি রিসার্চও করে না, বা বলতে বলে করতে চায় না। কেন করতে চায় না, চলো প্রশ্ন তো, কেন তারা থোরিয়াম নিয়ে রিসার্চ করতে চায় না। এক্স্যাক্টলি পুরো পৃথিবীতে যা থোরিয়াম আছে তার 80% পাওয়া যায় ভারতেই। পুরো গোটা পৃথিবীতে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তার 80% রয়েছে কি, ভারতে। এবার যদি থোরিয়াম থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার কৌশল আবিষ্কার হয়ে যায়, তাহলে এই পারমাণবিক বিদ্যুৎ বিক্রি করে বা থোরিয়াম বিক্রি করে ভারত কী হয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। আর এই কারণেই কি ইউরোপ এবং আমেরিকার বিজ্ঞানীরা এই থোরিয়াম নিয়ে খুব একটা বেশি রিসার্চ করেও না, ঠিক আছে। বুঝতে পারলাম কি বললাম, বুঝে নাই? আচ্ছা ঠিক আছে। এইবার হলো এই নিউট্রনের যে প্রতিকূল, অত্যন্ত উচ্চ গতিতে এখান থেকে নিউট্রন বেরোতে থাকবে। তা নিউটনের এই গতিবেগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু তো দরকার, নিউটনের এই গতিবেগকে তো নিয়ন্ত্রণ করতে হবে। খেয়াল রাখতে হবে, নিউটনের গতিবেগকে নিয়ন্ত্রণ করার জন্য
কার গতিবেগ বললাম? নিউটনের গতিবেগ। নিউটনের গতিবেগকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কি ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম আর গ্রাফাইট দণ্ড ব্যবহার করে। ক্যাডমিয়াম এবং গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। মনে রাখতে হবে নিয়ন্ত্রক, গতিবেগ নিয়ন্ত্রক লিখে দিই। নিয়ন্ত্রক হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম এবং গ্রাফাইট দণ্ড এইভাবে লাগিয়ে দেওয়া হয়, এদিক দিয়ে এদিক গ্রাফাইট দণ্ড বা ক্যাডমিয়াম দণ্ড লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ফলে কি হবে? যে বেশি পরিমাণে নিউট্রন বেরোবে এখান থেকে, ইউরেনিয়ামের দহনের ফলে যে বেশি পরিমাণ কি বেরোবে? নিউট্রন বেরোবে। ক্যাডমিয়াম দণ্ডগুলো কি করবে? এই নিউট্রনগুলোকে কি করে নেবে? শোষণ করে নেবে। ক্যাডমিয়াম দণ্ড এই নিউট্রনগুলোকে শোষণ করে নেবে। অতিরিক্ত যে নিউট্রনটা বেরোবে সেটা কি করে? ক্যাডমিয়ামগুলোকে শোষণ করে নেবে। যেমন মনে করো কোনো জায়গায় যদি জল পড়ে, আমরা কি করি? স্পঞ্জ দিয়ে সেই জলটা বা তুলো দিয়ে সেই জলটা আমরা কি শুষে নিতে পারি। তো ক্যাডমিয়াম বা গ্রাফাইটেরও কী রয়েছে? এই নিউট্রন শোষণ করার কি রয়েছে? একটা ক্ষমতা রয়েছে। এই কারণে ক্যাডমিয়াম এবং গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয় নিয়ন্ত্রক হিসাবে। ঠিক আছে, ক্যাডমিয়াম এবং কি বললাম? ক্যাডমিয়াম আর কি বললাম? গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয় কি হিসাবে? নিয়ন্ত্রক হিসাবে। ক্লিয়ার? এখানে যে দেখো, এখানে যে অত্যন্ত উচ্চ গতির নিউট্রন বেরায়, এটাকে কাজে লাগানোর জন্য, এ তো খুব উচ্চ গতিতে বেরায়, এটাকে কাজে লাগাতে হবে। এর জন্য কাজের গতিবেগ কাজে লাগানোর জন্য এত গতিতে বেরায় যে কাজে লাগানো সম্ভব হয় না। এর জন্য গতিটাকে, স্পিডটাকে কন্ট্রোল করা দরকার। এই স্পিডটাকে কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। স্পিড কন্ট্রোল করতে হবে। কার স্পিডকে কন্ট্রোল করতে হবে বললাম? নিউট্রনের স্পিডকে কন্ট্রোল করতে হবে। আর এই স্পিড কন্ট্রোল করার জন্য কি ব্যবহার করা হয়? স্পিড কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় D2O মানে ভারী জল। মানে ভারী জলের সংকেত হলো D2O। ব্যবহার করা হয় কি? স্পিড নিয়ন্ত্রক হিসাবে। স্পিড কমানোর জন্য কি ব্যবহার করা হয়? ভারী জল ব্যবহার করা হয়। তো এখানে বিদ্যুৎ তৈরি হবে কী করে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এখানে কী তৈরি হবে? বিদ্যুৎ তৈরি হবে। বিদ্যুৎ তৈরির একটাই কাজ। বিদ্যুৎ তৈরি হবে কীভাবে? তুমি পারমাণবিক বিদ্যুৎ বলো, তাপ বিদ্যুৎ বলো, জলবিদ্যুৎ বলো, বায়ু শক্তি, বায়ু থেকে যে বিদ্যুৎ তৈরি সেটা বা জোয়ার ভাটা, কাজ একটা, টারবাইন ঘোরানো। টারবাইনটাকে ঘুরাইলে কি হয়ে যাবে? বিদ্যুৎ তৈরি হয়ে যাবে। কোথায় ঘুরাতে হবে টারবাইনটাকে? এখানে একটা চুম্বক দণ্ড, এখানে একটা চুম্বক দণ্ড। ঠিক আছে, আর মাঝখানে একটা কি লাগিয়ে দেওয়া হয়? আর্মেচার লাগিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা জানি দুটো চুম্বকের পাশে যদি কোনো জিনিস একটা ঘুরিয়ে দেওয়া হয়, দুটো চুম্বকের কোনো একটা জিনিস ঘুরিয়ে দেওয়া হয়, এখানে চুম্বকে যে ফ্লাক্স হবে, ফ্লাক্সের ফলে এটা কাটবে। এর ফলে কী হবে? দুটো চুম্বকের মাঝখানে কোনো জিনিস ঘুরিয়ে দিলে কী উৎপন্ন হয়ে যাবে? বিদ্যুৎ উৎপন্ন হবে। এই আর্মেচারটাকে ঘোরানোর মূল কাজ, আর্মেচারটাকে ঘোরাতে হবে। অনেক সময় এই আর্মেচারটাকে আমরা ঘুরাই কীভাবে? তাপবিদ্যুতের সাহায্যে। মানে স্টিম তৈরি করে জলে, তাপবিদ্যুতের জলে কি স্টিম তৈরি হয়? স্টিমের গতিবেগ মানে বাষ্পের গতিবেগকে কাজে লেগে আর্মেচারকে ঘুরাই। অনেক সময় আমরা জলবিদ্যুৎ তৈরি করি, মানে বড় বড় বাঁধ তৈরি করে জলের যে ধারা গতিবেগ আছে সেটার সাহায্যে টারবাইনটাকে ঘুরাই। একইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও কী করা হয়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও কী হয়? তাপ তৈরি করা হয়। কী দিয়ে? ইউরেনিয়াম দিয়ে কী হয়? তাপ তৈরি। তাপের সাহায্যে কী হয়? ওখানে জল গরম করা হয়, স্টিম বেরায়, আর ওই স্টিমের সাহায্যে কী করে? এই টারবাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয়। আর দুটো চুম্বকের মাঝখানে কোনো জিনিস আর্মেচারটাকে ঘুরিয়ে দেওয়া হয়। আর্মেচার যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কী হবে? এখানে বিদ্যুৎ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে আজকের ক্লাস এখানেই থাক। পরের দিন নেক্সট পরেরটা হবে। ঠিক আছে, এর পরের দিন আমরা চেরনোবিল দুর্ঘটনা পড়ব, আর তার সাথে জাপানের ফুকুশিমা দুর্ঘটনা পড়ব, ভারতের ভোপাল গ্যাস দুর্ঘটনা পড়ব, আর পারমাণবিক জাপানের যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোম ফেলা হয়েছিল, এগুলোর প্রভাব কেন ফেলা হয়েছিল বা এদের প্রভাবগুলো সম্বন্ধে আমরা পরের ক্লাসে আলোচনা হবে। আজকে এখানে থাকতে হবে।